সবার আগে আপনি এই আর্টিকেলটাকে দেখুন। 2014 সালের একটি রিপোর্ট অনুযায়ী মাইক্রোম্যাক্স স্যামসাংকে পিছনে ফেলে ভারতের নাম্বার ওয়ান মোবাইল ব্র্যান্ড হয়ে যায়। ওই সময় মোবাইল ফোন মার্কেটের 16.6% শেয়ার ইন্ডিয়ান কোম্পানি মাইক্রোম্যাক্সের কাছে ছিল। কিন্তু 2023 সালে পাবলিশ করা এই আর্টিকেলটাকে দেখুন। সবার প্রথমে আছে শাওমি, যা 20% মার্কেট শেয়ারের সঙ্গে টপ লেভেলে আছে। এছাড়া চায়নার রিয়েলমি, ওপো, ওয়ানপ্লাস, সাউথ কোরিয়ার স্যামসাং এবং আমেরিকার অ্যাপেল, এই সমস্ত ব্র্যান্ডগুলো আজ ইন্ডিয়াতে রাজত্ব করছে। অর্থাৎ বর্তমানে স্মার্টফোনের মধ্যে ইন্ডিয়ান ব্র্যান্ডের কোনো নাম নেই। কিন্তু এমন কি হলো যে মাইক্রোম্যাক্স ও লাভার মতো মোবাইল ফোন ব্র্যান্ড, যারা কিছুদিন আগেও ইন্ডিয়ান মার্কেটে নিজের একটি ভালো জায়গা তৈরি করেছিল, আজ এই সমস্ত কোম্পানিগুলো প্রায় নিশ্চিহ্ন হয়ে গেছে। আর আজ হাজার চেষ্টা করার পরেও ইন্ডিয়ার কোম্পানিগুলো নিজের দেশের মানুষেরই মন জয় করতে ব্যর্থ হয়ে যাচ্ছে। আর এর পিছনের কারণ কি, চলুন সেটাই জানার চেষ্টা করি। যখন 2010 সালে ভারতের ডেটার মূল্যটা কম হতে শুরু করে আর মার্কেটে অল্প দামের স্মার্টফোন লঞ্চ হতে শুরু হয়, ওই সময় কোটি কোটি মানুষ তাদের ফিচার্স ফোনকে পরিবর্তন করে নতুন স্মার্টফোন নেওয়া শুরু করে। ইন্ডিয়ান মার্কেটে তখনও কোনো চাইনিজ কোম্পানি এন্টার করেনি। আর অন্যদিকে স্যামসাং ও অ্যাপেলের মতো কোম্পানিগুলো ওই সময় কেবলমাত্র নিজের প্রিমিয়াম স্মার্টফোনের জন্যই পরিচিত ছিল, যা একটি সাধারণ ভারতীয়ের জন্য কেনা অনেক কঠিন ছিল। আর এই সুযোগটাকে ব্যবহার করে মাইক্রোম্যাক্স ও কার্বনের মতো কোম্পানি, যাদের স্মার্টফোনগুলো অনেক বেশি ফিচার্স তো ছিল না, কিন্তু একটি সাধারণ ভারতবাসী যতটা ফিচার্স নিজের স্মার্টফোনে এক্সপেক্ট করত, সেই সমস্ত ফিচার্স একটি অ্যাফোর্ডেবল প্রাইসের মধ্যে কাস্টমারকে দিচ্ছিল। আর এটাই হলো কারণ যে শুরুর দিকে এই ইন্ডিয়ান কোম্পানিগুলো অনেক দ্রুত গ্রো করতে শুরু করে। কিন্তু পুনরায় এই কোম্পানির ভাগ্য সেই সময় পরিবর্তন হয়ে যায় যখন জুলাই 2015 সালে চাইনিজ স্মার্টফোন ব্র্যান্ড শাওমি ভারতে এন্ট্রি করে। শাওমির এই স্মার্টফোনের দাম ইন্ডিয়ান স্মার্টফোনের মতোই ছিল, কিন্তু শাওমি মোবাইলের ফিচার্সগুলো অ্যাপেল ও স্যামসাংয়ের মোবাইলকেও কম্পিটিশন দিচ্ছিল। আর এই কারণেই খুব অল্প দিনের মধ্যেই শাওমি ইন্ডিয়ার সমস্ত স্মার্টফোন ব্র্যান্ডগুলোকে ডাউন করে দেয়। আর আমাদের দেশের ব্র্যান্ডগুলো ইনোভেশনের কমতির কারণে এরপরে আর কখনোই ঘুরে দাঁড়াতে পারেনি। একদিকে যেখানে সমস্ত গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ডগুলো 2 মাস 3 মাস পরেই নতুন নতুন আপডেটেড ফিচার্সের সঙ্গে নিজের স্মার্টফোন লঞ্চ করছে আর সবসময় কিছু না কিছু ইনোভেশন করার চেষ্টা করছে, সেখানে যদি ইন্ডিয়ান স্মার্টফোন ব্র্যান্ডগুলো সামান্যও চেষ্টা করতো, তাহলে আজ হয়তো আমাকে এই ভিডিওটা তৈরি করতে হতো না। ইনফরমেশন অফ ব্রডকাস্টিং মিনিস্টারের ডেটা অনুযায়ী 2022 সালে ইন্ডিয়ায় প্রায় 60 কোটি মোবাইল ইউজার ছিল, আর 2040 সাল পর্যন্ত এই সংখ্যাটা বেড়ে 150 কোটি হয়ে যাবে। কিন্তু দুঃখের কথা হলো, এত বেশি অপরচুনিটি থাকার পরেও ভারতের কোনো স্মার্টফোন ব্র্যান্ড এই মার্কেটে নিজের জায়গা তৈরি করতে পারছে না। আমাদের কাছে আজও স্মার্টফোনের মার্কেটে একটি গ্লোবাল কোনো ব্র্যান্ড নেই। আর এর পিছনে একটি নয়, বরং অনেকগুলো কারণ আছে, যার মধ্যে প্রথম কারণ হলো ল্যাক অফ ইনোভেশন অ্যান্ড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের কমতি। যে কোনো একটি টেকনিক্যাল ইন্ডাস্ট্রি যদি প্রতিনিয়ত নতুন কোনো টেকনোলজি ডিসকভার না করে, তাহলে ওই ইন্ডাস্ট্রিটা সময়ের সঙ্গে সঙ্গে পিছনে পড়ে যাবে। কারণ কাস্টমার যে দেশেরই হোক না কেন, সেই কাস্টমার সবসময় নতুন কিছু কেনার জন্য এক্সাইটেড থাকে আর সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে আপগ্রেড রাখতে চায়। আর স্মার্টফোনের জগতে ঠিক এই রুলসটাই ফলো করা হয়। কারণ যদি কোনো স্মার্টফোন কোম্পানি তাদের স্মার্টফোনের মধ্যে কোনো ইনোভেশন না করে, তাহলে কাস্টমার সেই ফোনটা কেনাই বন্ধ করে দেবে। উদাহরণ হিসাবে আমরা যদি 2007 সালের কথা বলি, যখন অ্যাপেল তাদের প্রথম আইফোন লঞ্চ করে, ওই সময় অ্যাপেল এমন একটি ফোন লঞ্চ করে যে ফোনের মধ্যে কোনো রকমের বাটন ছিল না, বরং কেবলমাত্র স্ক্রিন দেওয়া হয়েছিল। আর এমনটা নয় যে অ্যাপেল টাচ স্ক্রিন তৈরি করা প্রথম কোনো ব্র্যান্ড, কিন্তু অ্যাপেল তাদের স্মার্টফোনকে সেই লেভেলে ইনোভেট করে লঞ্চ করে যে অন্য কোম্পানিগুলো আইফোনের মতো ডিভাইস তৈরি করতে বাধ্য হয়ে যায়। আর এটাই হলো কারণ যে আইফোন 2007-এ লঞ্চ করার পরেই মানুষ অনেক বেশি পছন্দ করা শুরু করে। আর 2012 সালের মধ্যে অ্যাপেল সারা পৃথিবীতে নিজের আইফোনের জন্য পপুলার হয়ে যায়। আর এরপর থেকেই এই কোম্পানি প্রতিদিন লাখো স্মার্টফোন বিক্রি করা শুরু করে। আপনারা দেখেছেন কিছুদিন আগেই স্যামসাংয়ের ফোল্ডিং স্মার্টফোন অনেক বেশি পপুলার হয়েছে। আর এই ফোল্ডিং স্মার্টফোন 2019 সালে স্যামসাং প্রথম লঞ্চ করে। যদিও এই ফোনের দাম অনেক বেশি, কিন্তু টেকনোলজি হিসাবে এটা একটি নতুন ইনোভেশন ছিল, আর তাই মানুষ এটাকে কেনার জন্য অনেক বেশি এক্সাইটেড থাকে। ধীরে ধীরে স্যামসাং তাদের এই টেকনোলজিকে আরও ভালো তৈরি করতে থাকে। আর কিছু সময় পর স্যামসাং তাদের ফ্লিপ ফোন লঞ্চ করে দেয়।
ফ্লিপ ফোন লঞ্চ করার পরে স্যামসাংয়ের পপুলারিটিটা মানুষের মধ্যে বাড়তে থাকে, যদিও অন্য কোম্পানিগুলো ফ্লিপ ফোন নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু এখানে তাদের 4 বছর সময় লেগে যায়। ততদিনে স্যামসাং এই ফ্লিপ ফোনের মার্কেটটাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আর আপনি এখান থেকে অনুমান করতে পারেন প্রতিনিয়ত ইনোভেশন করা এমন একটি ফ্যাক্টর যা আপনার ব্র্যান্ডকে টপ সেলিং ক্যাটাগরিতে রাখার জন্য খুবই প্রয়োজন। এখন প্রশ্ন হলো, যদি ইনোভেশনের উপরেই সম্পূর্ণ ইন্ডাস্ট্রিটা নির্ভর করে, তাহলে ইন্ডিয়ান স্মার্টফোন কোম্পানিগুলো ইনোভেশনে কেন এত পিছিয়ে? তাহলে এর পিছনে সবথেকে বড় কারণ হলো শর্ট টার্ম ভিশন। R&Dতে টাকা খরচ না করে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো সবসময় মার্কেটিং এবং সেলসকে বেশি প্রায়োরিটি দিয়েছে, যার বেনিফিট তো তারা পেয়েছে, কিন্তু সেটা অল্প সময়ের জন্য। ইন্ডিয়ান স্মার্টফোন ব্র্যান্ডের মার্কেট খারাপ হয়ে যাওয়ার দ্বিতীয় সবথেকে বড় কারণ হলো রিব্র্যান্ডিং। যখন অ্যাপেল ও স্যামসাংয়ের মতো ব্র্যান্ড পৃথিবীতে নিজের জায়গা তৈরি করার চেষ্টা করছে, ওই সময় মাইক্রোম্যাক্স ইন্ডিয়া ট্যাগ লাগিয়ে চুপচাপ চায়না থেকে স্মার্টফোন কিনে নিয়ে এসে বিক্রি করা শুরু করে দেয়। আর ওই সময় বেশিরভাগ ইন্ডিয়ান ব্র্যান্ড 2 রকম বিজনেস মডেলের ওপরে কাজ করত। হয় তারা চায়নার মতো দেশ থেকে পার্টস কিনে নিয়ে এসে আমাদের দেশে অ্যাসেম্বল করে সেটাকে বিক্রি করে দিত, অথবা হাই কোয়ান্টিটিতে রেডি টু ইউজ স্মার্টফোন নিয়ে এসে আমাদের দেশে রিব্র্যান্ডিং করে ওই ফোনগুলোকে বিক্রি করে দিত। আর এই রিব্র্যান্ডিং করার পিছনের একটি বড় কারণ হলো ইন্ডিয়ান ব্র্যান্ডের কাছে টাকার অভাব। একটি ম্যানুফ্যাকচারিং ইউনিটের সেটআপের জন্য টেকনোলজি ইনফ্রাস্ট্রাকচারের সঙ্গে সঙ্গে লেবারেও ইনভেস্টের প্রয়োজন হয়, কিন্তু একটি ইন্ডিয়ান স্মার্টফোন ব্র্যান্ডের কাছে এত বেশি টাকা ছিল না, আর এদের জন্য অনেক বেশি ইনভেস্ট করতে পারাটা চ্যালেঞ্জিং ছিল। আর এটাই হলো কারণ এই ব্র্যান্ডগুলো নিজের একটি শর্ট টার্ম ভিশন রাখে, আর নিজের ব্র্যান্ডের পরিচিতি তৈরি না করে ফরেন ম্যানুফ্যাকচারের কাছে থেকে প্রোডাক্ট কিনে নিয়ে এসে সেটাকে বিক্রি করে কমিশন তৈরি করাটাই বেশি সেফ মনে করত। শুরুর দিকে এই কোম্পানির স্ট্র্যাটেজিটা তো ভালোভাবে কাজ করে, আর এরা অনেক বেশি বেনিফিটও পায়। মানুষ অনেক বেশি এই সমস্ত ব্র্যান্ডের ফোন কিনে নেয়, আর যখন বিদেশি ব্র্যান্ডগুলো এটা দেখতে পায় যে ইন্ডিয়ান মোবাইল মার্কেটটা খুব গ্রো হচ্ছে, তখন চাইনিজ ব্র্যান্ডগুলো দেখে যে ইন্ডিয়ার মোবাইল ব্র্যান্ডগুলো আমাদের মোবাইল বিক্রি করে প্রফিট তৈরি করছে, তাহলে কেন না আমরা নিজেই আমাদের মোবাইলগুলোকে ইন্ডিয়ান মার্কেটে বিক্রি করা শুরু করি এবং সেখান থেকে প্রফিট তৈরি করি। আর এই চিন্তার সঙ্গেই শাওমি জুলাই 2015-তে নিজের প্রথম ফোনকে ইন্ডিয়াতে লঞ্চ করে, আর যেমনটা ভেবেছিল অনেক ভালো পরিণাম শাওমি দেখতে পায়। আর সময়ের সঙ্গে সঙ্গে চাইনিজ ব্র্যান্ড সহ পৃথিবীর অন্য দেশের ব্র্যান্ডগুলোও ইন্ডিয়াতে মোবাইল বিক্রি করা শুরু করে। আর এখানে আপনি জেনে অবাক হবেন, একদিকে যেখানে বিদেশের ব্র্যান্ডগুলো মানুষের মধ্যে নিজের পপুলারিটি তৈরি করার চেষ্টা করছিল, সেখানেই মাইক্রোম্যাক্স একের পর এক রিব্র্যান্ডিং ফোন লঞ্চ করতে থাকে। স্মার্টফোনের মার্কেটে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো পিছনে পড়ে যাবার আর একটি কারণ হলো ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো হাই মার্জিনে মোবাইল বিক্রি করত। আপনি তো জানেন বর্তমানে স্মার্টফোনের মার্কেটটা অনেক বেশি কম্পিটিশনের, আর বর্তমানে সেই কোম্পানি এখন টিকে থাকবে যারা কম মার্জিনে নিজের স্মার্টফোন বিক্রি করবে। ইন্ডিয়ান কোম্পানিগুলো যেখানে তাদের মার্জিন 20 থেকে 30% রাখত, সেখানেই চাইনিজ কোম্পানিগুলো নিজের ম্যানুফ্যাকচারিং ইউনিট তৈরি করার পরেও কেবল 5 থেকে 6% মার্জিনেই নিজের মোবাইল সেল করছিল। লো মার্জিন হবার কারণে মানুষের কাছে চাইনিজ ব্র্যান্ডের স্মার্টফোনগুলো অনেক সস্তা পড়তো। আর যেমনটা আমি আপনাদের আগেই বললাম, ফিচার্সের কথা বললে ভারতের স্মার্টফোনগুলো চাইনিজ ব্র্যান্ডকে কোনোভাবেই টক্কর দিতে পারছিল না, আর এই কারণেই ধীরে ধীরে ইন্ডিয়ান ব্র্যান্ডগুলোর অস্তিত্বই শেষ হয়ে যায়। ইন্ডিয়ান স্মার্টফোনের মার্কেট শেষ হয়ে যাওয়ার পিছনে আর একটি বড় কারণ হলো মোবাইল বিক্রি করার পরে কাস্টমার সাপোর্ট ভালো না হওয়া। একটি ইন্ডিয়ান ব্র্যান্ড ফরেন কান্ট্রি থেকে রেডি টু ইউজ স্মার্টফোন নিয়ে এসে রিব্র্যান্ডিং করে সেটা বিক্রি করে দিত, কিন্তু তাদের কাছে সার্ভিস করার মতো পর্যাপ্ত সুবিধা ছিল না। যদি কোনো একটি কাস্টমারের ফোন ভেঙে যেত বা খারাপ হয়ে যেত, তাহলে সেই ফোনটা রিপেয়ার করতে কয়েক মাস সময় লেগে যেত। আর এই কারণেই মানুষের ভরসাটা ইন্ডিয়ান ব্র্যান্ডের উপর থেকে কম হয়ে যায়। আর সত্যি বলতে ওই সময় ইন্ডিয়ান ব্র্যান্ডগুলো কাস্টমারকে সার্ভিস দেবে বা কি করে, কারণ তারা তো নিজেরাই ফোন নিয়ে এসে বাজারে বিক্রি করত। এই কারণে না সার্ভিস করার মতো কোনো ফেসিলিটি ছিল, আর না এদের কাছে কোনো ফ্যাক্টরি ছিল, আর রিপ্লেসমেন্টে নতুন ফোন দেওয়া এদের কাছে পসিবল ছিল না, কারণ যদি তারা এমনটা করত তাহলে কোম্পানিতে অনেক লস হয়ে যেত। আর এই সমস্ত কারণেই আজও আমাদের দেশে একটি গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড তৈরি করতে পারেনি। আর এই বিষয়ে আপনার কি মতামত সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না, আর আপনি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।